Hello, good afternoon, everyone. তোমরা তাড়াতাড়ি সকলে জয়েন করে দিলে আমরা আজকের ক্লাস শুরু করব। একটু ফার্স্ট তোমরা জয়েন করবে। তাড়াতাড়ি জয়েন করো। তোমাদের কি বলা হয়নি কবে থেকে কখন থেকে ক্লাস হবে? তোমরা কি ব্যাপার কি? গুড ইভিনিং অনুষ্কা, আর কেউ নেই কেন? তাড়াতাড়ি একটু জয়েন করো, যদি আমরা শুরু করবো নাকি? তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আজকের টপিক কি হবে? আজকের টপিক হবে, তো তোমরা অলরেডি থাম্বনেলে দেখেছো, আজকের টপিক হচ্ছে কি হবে। তো ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে টিস্যু, অর্থাৎ কলা। উদ্ভিদ কলা এবং প্রাণী কলা, দুটো কলা সম্পর্কে আমরা পড়বো। তো শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, ফার্স্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে কলা।
এই যদি কলা বা টিস্যু যেটাকে বলছি, এই কলা বা টিস্যু আমরা যেটাকে বলছি, আচ্ছা আজকে তোমরা আমাকে একটু দেখতে পারবে না, আজকে স্ক্রিনেই পড়বে, কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে। কারেন্ট নেই তো আমাকে দেখা যাবে না, তো সেই কারণে তোমাদের ক্যামেরা অফ করা আছে, তো কিছু মনে করবে না, ঠিক আছে? আচ্ছা এবার এই যে কলা বা টিস্যুর কথা বলা হচ্ছে, তো শুরু করা যাক। এই টিস্যু বা কলা কাকে বলে? প্রথমত উৎপত্তিগত ভাবে এক। আচ্ছা তার আগে বলে দিই, আমরা একটা কিছু টপিক বলে দিই। আমরা এই যে কলা বা টিস্যুর কথা বলছি, আমরা জানি এই যে কোন এক সব থেকে স্মলেস্ট হচ্ছে কি সেল বা কোষ। অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় কলা। কলা থেকে তৈরি হয় কি আমরা জানি, অর্গান বা অঙ্গ। আর অঙ্গ থেকে তৈরি হয় তন্ত্র। চারটে লেভেলে অর্গানাইজেশন হয়। একটা হচ্ছে সেল বা কোষ লেভেলে, একটা হচ্ছে টিস্যু বা কলা লেভেলে, একটা হচ্ছে অর্গান বা অঙ্গ, তারপরে হচ্ছে সিস্টেম বা তন্ত্র লেভেলে, ঠিক আছে? তো কলা কাকে বলে? কলা হচ্ছে উৎপত্তিগত ভাবে এক, সম বা বিষম। উৎপত্তিগত ভাবে এক, সম বা বিষম, একই রকমের হতে পারে, একই আকারের হতে পারে, কিংবা আলাদা আকারের হতে পারে। এরকম কোষ দিয়ে তৈরি যে যে জিনিসটা, তাকে বলে কলা, যে নির্দিষ্ট কার্য সম্পাদন করবে। কি বললাম? উৎপত্তিগত ভাবে এক, উৎপত্তিগত ভাবে এক হতে হবে, তাই তো? একই রকম কাজ সম্পাদন করবে। সম বা বিষম, উৎপত্তিগত ভাবে এক, সম বা বিষম আকৃতির কোষ দলবদ্ধভাবে অবস্থান করবে এবং নির্দিষ্ট কার্য সম্পাদন করবে। তখন তাকে আমি কি বলবো? তখন তাকে আমি বলবো কলা। কি বললাম? উৎপত্তিগতভাবে এক, সম বা বিষম আকৃতির কোষ যখন দলবদ্ধভাবে অবস্থান করবে এবং নির্দিষ্ট কার্য সম্পাদন করবে, তখন তাকে আমি বলবো কি? তখন তাকে আমি বলবো কলা বা টিস্যু। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে কলা বা টিস্যুর কথা বলা হচ্ছে, ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু বা উদ্ভিদ কলা। আমরা প্রথমে যেটা পড়বো সেটা উদ্ভিদ কলা। ঠিক আছে, আমরা প্রথমে প্ল্যান্ট টিস্যু নিয়ে পড়বো। এই যে উদ্ভিদ কলা বা প্ল্যান্ট টিস্যু দেখতে পাচ্ছ, কি কি হবে, মানে আমি যদি ডিফারেন্স করি, মানে এর ক্লাসিফিকেশন আমি যদি করি, তাহলে এর ক্লাসিফিকেশন আমি কি কি দেখতে পাবো? এর ক্লাসিফিকেশন আমি দেখতে পাবো ভাজক কলা, আর কি দেখতে পাবো? স্থায়ী কলা। কি বললাম? ভাজক কলা। একে যদি আমি ক্লাসিফাই করি এই উদ্ভিদ কলাকে, তাহলে দুটো ভাগে ভাগ করা যাবে। কি কি?
ভাজক কলা দেখতে পাবো। আর কি দেখতে পাবো? স্থায়ী কলা। মানে মেরিস্টেমেটিক টিস্যু। আর একটা কি হবে? পার্মানেন্ট টিস্যু। এবার এই যে ভাজক কলা বা স্থায়ী কলা বলছি, এই ভাজক, গুড ইভিনিং সুমিতা, এই ভাজক, সুস্মিতা, এই ভাজক কলা বা স্থায়ী কলা হচ্ছে বিভাজনে অক্ষম না সক্ষম? এটা বিভাজন করতে পারে, এর প্লুরিপোটেন্সি ক্ষমতা আছে, এ হচ্ছে বিভাজনে সক্ষম। কি বললাম? এই ভাজক কলা হচ্ছে বিভাজনে সক্ষম। উল্টো দিকে যে স্থায়ী কলা আছে এটা কি হবে? এ বিভাজনে অক্ষম। স্থায়ী কলা বিভাজনে অক্ষম, আর ভাজক কলা হচ্ছে বিভাজনে সক্ষম। ঠিক আছে। এবার এই যে ভাজক কলা, এই ভাজক কলা, এবার ওই যে স্থায়ী কলা বলবো, স্থায়ী কলা, এই স্থায়ী কলাকে কয় ভাগে ভাগ করা যায়? আমি যদি এই স্থায়ী কলাকে ভাগ করি এই পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলাকে, প্রথমে তো দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে সরল স্থায়ী কলা, একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। একটা হচ্ছে সরল স্থায়ী কলা আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। এবার এই যে সরল স্থায়ী কলা বা জটিল স্থায়ী কলা বলা হচ্ছে, এর মধ্যে আবার দুটো ভাগ আছে। এই সরল স্থায়ী কলা আবার তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এবারে একটা এবারে একটা জিনিস লক্ষ্য করো, যদি আমি এই জটিল স্থায়ী কলার কথা বলি, তাহলে এই জটিল স্থায়ী কলা, আমি যদি জটিল স্থায়ী কলার কথা বলি, তাহলে এই জটিল স্থায়ী কলা দুটো, একটা হচ্ছে গুড ইভিনিং ফুলটুসি, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এই ছিল মোটামুটি আমাদের টিস্যু। কি হলো ব্যাপারটা, একটু জুম আউট করে দিই, নাহলে বুঝতে পারবে না, দাঁড়াও। চলো, কি কি ছিল তাহলে বললাম? বললাম উদ্ভিদ কলা বা প্ল্যান্ট টিস্যু হচ্ছে
দু রকম, একটা হচ্ছে ভাজক কলা যেটা হচ্ছে বিভাজনে সক্ষম, একটা হচ্ছে স্থায়ী কলা যেটা হচ্ছে বিভাজনে অক্ষম। এবার এই স্থায়ী কলা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে সরল স্থায়ী, একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। যেটা সরল স্থায়ী কলা সেটা আবার তিন ভাগে ভাগ করা যায়, কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। আর যেটা হচ্ছে জটিল স্থায়ী কলা তাকে দুভাগে ভাগ করা যায়, কি কি? জাইলেম, ফ্লোয়েম। চলো এবার আমরা এই যে পুরো ডিটেলস প্রত্যেকটা কলা সম্পর্কে, এই যে প্রত্যেকটা উদ্ভিদ কলা এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, বারবার বলছে এখান থেকে কোশ্চেন আসে। এবার আমরা পুরো ডিটেলস এখান থেকে আমরা একটু স্টাডি করব, পড়াশোনা করে নিই। প্রথমে ভাজক কলা থেকে শুরু করি, তাহলে ভাজক কলা থেকে শুরু করব, যেটা হচ্ছে বিভাজনে অক্ষম, তাহলে ভাজক কলা থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? তার ক্যারেক্টার পড়বো, ভাজক কলার ক্যারেক্টার পড়বো, তার প্রকারভেদ পড়বো, তার বৈশিষ্ট্য পড়বো, আর কি পড়বো? আর পড়বো তার কাজ পড়বো। তার কি কি বললাম? ভাজক কলার বৈশিষ্ট্য পড়বো, তার প্রকারভেদ পড়বো, তার কাজ পড়বো, ঠিক আছে? এই যে ভাজক কলার কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, মেরিস্টেম বা মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলার কথা বলা হচ্ছে। এই ভাজক কলার প্রথমে কি বলেছিলাম, এটা হচ্ছে বিভাজন সক্ষম, মানে এর বিভাজন ডিভাইডিং, সমস্যার সময় ডিভাইড করে বিভাজন হতে পারে, তার বিভাজন সক্ষম, সবসময় বিভাজিত হতে পারে, তাই তো? বিভাজন সক্ষম। আচ্ছা, এরপরে যে ক্যারেক্টার গুলো আসবে সেটা হচ্ছে, সেটা কি? এর বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করি নাকি? এর বৈশিষ্ট্য আমরা একটু পড়ে নিই। আমি যদি ভাজক কলার বৈশিষ্ট্য দেখি, তাহলে বৈশিষ্ট্য ফার্স্ট যে পয়েন্টটা আমাকে নোটেট করতে হবে বা লিখতে হবে সেটা কি? সেটা হচ্ছে পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হয়। কি বললাম? এগুলো সাধারণত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হয়। এর একটা যদি ছবি আমি দেখি, তাহলে একটা ছবি দেখো। এইটা হচ্ছে একটা ভাজক কলার ছবি, এটা হচ্ছে একটা ভাজক কলার ছবি, এটা হচ্ছে একটা ভাজক কলার ছবি, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি? যেখানে আমরা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, এই কোষগুলো কি আছে? কোষগুলো পাতলা প্রাচীর বিশিষ্ট আছে। এটা হচ্ছে তার সাইটোপ্লাজম, মাঝখানে বড় আকৃতির একটা নিউক্লিয়াস রয়েছে। আর কি রয়েছে? আর এই যে কোষ প্রাচীর যেটা দেখাচ্ছে, দুটো কোষের মাঝখানে যে কোষ প্রাচীর দেখাচ্ছে, সেই কোষ প্রাচীরটা হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট। সেই কোষ প্রাচীরটা কেমন হবে? সেই কোষ প্রাচীর হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট, ঠিক আছে? এটা একটা সেল, এটা একটা ভাজক কলা। অনেকগুলো অনেকগুলো কোষ পরপর আছে, এটা হচ্ছে ভাজক কলা। তার হচ্ছে সাইটোপ্লাজম আছে, প্রত্যেকটা কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে। মিডিলে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, আর একটা কোষ প্রাচীর দেখতে পাচ্ছি। এই যে কোষ প্রাচীর যেটাকে ডিনোট করা হচ্ছে, কোষ প্রাচীরটা, সেই কোষ প্রাচীরটা কেমন পাতলা প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে। এটা হচ্ছে একটা টিপিক্যাল একটা ভাজক কলা, ঠিক আছে? এটা কিসের ছবি? এটা হচ্ছে একটা ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু। এটা হচ্ছে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু, ঠিক আছে? কি বললাম? এর প্রাচীরটা পাতলা হবে। কোষগুলো সাধারণত দেখো সমান আকৃতির আছে, তো কোষগুলো কেমন আছে? কোষগুলো সমান আকৃতি আছে, সেই সমাজগুলো দেখো সবগুলো একই রকমের সাথে দেখতে লাগছে, সমান আকৃতি বিশিষ্ট হবে কোষগুলো।
সাধারণত কেমন বহুভুজাকার হয়ে থাকে, গোলাকার ডিম্বাকার হয়ে থাকে। তো সাধারণত এটা বহুভুজাকার হয়ে থাকে, 6টা বাহু আছে দেখো এখানে, বহুভুজাকার হয়ে থাকে। আর কি হতে পারে, কোষান্তরন্ধ্র আছে, একটা কোষের থেকে আর একটা কোষ, দুটো কোষের মাঝখানে কোনো স্পেস নেই, মানে মাঝখানে ফাঁকা জায়গা নেই, তাই বলছে কোষান্তরন্ধ্র নেই। আর কি বলছে, বড় নিউক্লিয়াস আমরা দেখতেই পাচ্ছি, মাঝখানে একটা বড় নিউক্লিয়াস আছে। আর কি বলছে, আর বলছে যে এর ঘন সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজম এখানে ডিনোট করা আছে, এই সাইটোপ্লাজমটা কেমন, ঘন সাইটোপ্লাজম আছে, ঘন সাইটোপ্লাজম আছে। আর সর্বদা বিভাজন করতে পারে, তাই তো। কি কি হল তাহলে, পাতলা প্রাচীর বিশিষ্ট যে কোষ প্রাচীরে দেখানো হচ্ছে, আমি কি বললাম, আমি যে বললাম ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ভাজক কলা। এই যে ভাজক কলা, এই ভাজক কলার যে সাইটোপ্লাজম সেটা হচ্ছে ঘন সাইটোপ্লাজম। এই যে সাইটোপ্লাজমটা, এই সাইটোপ্লাজম ঘন সাইটোপ্লাজম। আচ্ছা, তারপরে নিউক্লিয়াসটা কি বলছে, নিউক্লিয়াসটা বড় নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসটা সাইজে খুব বড় একটা নিউক্লিয়াস। আর কি বললাম, এই যে কোষ প্রাচীর, এখানে দেখো নিচে যে ডিনোট করা হয়েছে কোষ প্রাচীর বলে, এই যে কোষ প্রাচীর ডিনোট করা হয়েছে, এই কোষ প্রাচীরটা কেমন, এই কোষ প্রাচীরটা হচ্ছে পাতলা। এবার দেখো একটা কোষ আর একটা কোষ, এটা ধরো 1 নম্বর কোষ, আর এটা হয়তো এটা একটা কোষ আর এটা 2 নম্বর কোষ। এই দেখো এই যে দুটো কোষ, এই দুটো কোষের মধ্যে কোনো ফাঁকা স্পেস নেই, একটা কোষ আর একটা কোষ ঘন সন্নিবিষ্ট পাশাপাশি অবস্থান করছে, দুটো কোষ পাশাপাশি অবস্থান করছে, মাঝখানে কোনো ফাঁকা স্পেস নেই, তাই বলছে কোষান্তরন্ধ্র নেই। এবার কোষগুলো সাধারণত কেমন হয়, কোষগুলো সমান আকৃতি বিশিষ্ট, দেখো এখানে বহুভুজাকার 6টা করে বাহু আছে, কোষগুলো সমান আকৃতি বিশিষ্ট। এটা যদি 1 নম্বর কোষ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর যদি ধরি, প্রত্যেকটা সমান আকৃতি বিশিষ্ট কোষ। এবার প্রত্যেকটা কোষ সমান আকৃতি বিশিষ্ট হচ্ছে, সমান আকৃতি বিশিষ্ট, সাধারণত সেগুলো কেমন হয়, বহুভুজাকার হয়ে থাকে। এই ছিল কার ক্যারেক্টার, এই ছিল ভাজক কলার ক্যারেক্টার। ছবি আমরা দেখে নিলাম, এবার আমরা ক্যারেক্টার গুলো লিখবো, ঠিক আছে। আমরা ছবি দেখে নিলাম, ছবি থেকে ডিসকাস করে নিলাম, এবার আমরা ক্যারেক্টার গুলো লিখবো। তাহলে ভাজক কলার কি ক্যারেক্টার আছে, ফার্স্ট যে ক্যারেক্টারটা আমি ভাজক কলার মধ্যে দেখতে পাবো সেই ক্যারেক্টারটার নাম কি, ফার্স্ট যে ক্যারেক্টারটা আমি দেখতে পাবো সেই ক্যারেক্টারটা হচ্ছে পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। মানে আমি যদি এটাকে ড্র করি, এখানে একটা ড্র করি, এই হচ্ছে ভাজক কলা, সেন্ট্রালে কি আছে, নিউক্লিয়াস। এবার সাধারণত একই আকার এগুলো, আমি যে বহুভুজাকার এঁকেছি বহুভুজাকার হবে এমনটা নয়, এগুলো গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, বাট আমি বহুভুজাকার নিয়ে এঁকেছি। কিন্তু দেখো সাধারণত কোষগুলো একই রকম, সেন্ট্রালে নিউক্লিয়াস আছে, সেন্ট্রালে নিউক্লিয়াস আছে, আর কি আছে, আর এটাতে সাইটোপ্লাজমে ভরা, এগুলো সব কি আছে, সাইটোপ্লাজম আছে, ঘন সাইটোপ্লাজম। তাহলে প্রথম পয়েন্ট কি হবে, পাতলা প্রাচীর বিশিষ্ট। সেকেন্ড পয়েন্ট কি হবে, সেকেন্ড যে পয়েন্টটা আমরা করব সেটা হচ্ছে মসৃণ সমান আকৃতি, সমান আকারের কোষ, কোষগুলো সমান আকৃতির হয়।
গোলাকার, ডিম্বাকার বা বহুজাকার হতে পারে। এই যে কোষগুলো, সেই কোষগুলো গোলাকার, ডিম্বাকার বা বহুজাকার হতে পারে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি হবে? 3 নম্বর পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে বড় নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা বড় এবং সাইটোপ্লাজমটা কেমন ঘন হবে। ঘন সাইটোপ্লাজম যুক্ত হতে পারে। 4 নম্বর পয়েন্ট কি লিখবে? 4 নম্বর পয়েন্ট হবে কোষান্তরণ। দেখো, দুটো কোষের মাঝখানে কোনো ফাঁকা স্পেস এখানে নেই। এই কোষগুলো যদি আমরা ফলো করি, এখানে আমরা কি দেখবো? দুটো মাঝে কোনো ফাঁকা স্থান নেই। তাই একে আমি বলতে পারি যে কোষান্তরন্ধ্র, কোষান্তরন্ধ্রবিহীন। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। আর 5 নম্বর কি হতে পারে? 5 নম্বর হবে কোষে, দেখো এই কোষের মধ্যে কোনো কোষ গহ্বর বা ভ্যাকুয়াল থাকে না। কোষে কোনো, আর যদি থাকে তাহলে থাকলে আকারে ছোট হবে। কোষে কোনো ভ্যাকুয়াল থাকে না, আর যদি থাকে তাহলে থাকলেও সেটা আকারে কেমন হবে? আকারে ছোট হবে। যদি থাকে, সেটা থাকলেও আকারে অনেক ছোট হবে। ক্লিয়ার? ভ্যাকুয়াল বা কোষগহ্বর থাকে না, কিন্তু আবার অনেক সময় থাকতেও পারে। যদি থাকে তাহলে সেটা ছোট আকারে হবে, থাকলে আকারে ছোট হবে। 6 নম্বর পয়েন্ট কি হবে? এটা সর্বদা বিভাজন ক্ষম। মানে এ সর্বদা বিভাজিত হতে পারে, তাই বলছে এটা এটা সর্বদাই বিভাজন ক্ষম। কি বললাম? এ সর্বদা বিভাজিত হতে পারে, তাই একে বলছি আমি সর্বদা বিভাজন ক্ষম। ক্লিয়ার? এই হচ্ছে আমার বৈশিষ্ট্য কার? ভাজক কলার বৈশিষ্ট্য। এই হচ্ছিল আমাদের ভাজক কলা। এরপরে আমরা পড়বো ভাজক কলাকে ককে ভাগ করা যায়, তার ক্লাসিফিকেশন টাইপস। ভাজক কলার প্রকারভেদ পড়বো। এরপর আমরা কি পড়বো? এরপরে আমরা পড়বো ভাজক কলার প্রকারভেদ। ক্লিয়ার? এরপরে আমরা পড়বো ভাজক কলার প্রকারভেদ। এটা যদি একটা ভাজক কলা হয়, এবার আমি একে ক্লাসিফাই করব, ভাগ করছি, ঠিক আছে? প্রথমে ভাজক কলাকে প্রাথমিক আর গৌণ দুভাগে ভাগ করা হয়। প্রাথমিক বা প্রাইমারি মেরিস্টেম, প্রাথমিক ভাজক কলা। আর একটা কি বললাম? গৌণ ভাজক কলা। এই যে প্রাথমিক ভাজক কলা বা প্রাইমারি মেরিস্টেম, এই প্রাথমিক ভাজক কলাকে দুভাগে হয়। সাধারণত প্রাথমিক ভাজক কলার মধ্যে দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, আর একটা হচ্ছে নিবেশিত ভাজক কলা। কি বললাম? ভাজক কলার ইংরেজিতে কি বলে? ভাজক কলা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু।
বা মেরিস্টেম। এই মেরিস্টেমেটিক টিস্যু বা মেরিস্টেম, ঠিক আছে, মানে প্রাথমিক ভাজক কলা। একে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাথমিক ভাজক কলা আর একটা হচ্ছে গৌণ ভাজক কলা। যেটা প্রাথমিক ভাজক কলা তাকে কি বলে? তাকে বলে প্রাইমারি মেরিস্টেম। আর যেটা গৌণ ভাজক কলা তাকে বলে সেকেন্ডারি মেরিস্টেম। এবার এই যে প্রাথমিক ভাজক কলা বলছি, এই প্রাথমিক ভাজক কলা বা প্রাইমারি মেরিস্টেম এর মধ্যে দুটো জিনিস পড়ছে, একটা হচ্ছে অগ্রস্থ বা অ্যাপিক্যাল মেরিস্টেম। কি বললাম? এই প্রাথমিক ভাজক কলার মধ্যে দুটো জিনিস পড়ছে, কি কি? অগ্রস্থ ভাজক কলা আর একটা কি পড়ছে? ইন্টারক্যালারি মেরিস্টেম, অর্থাৎ নিবেশিত ভাজক কলা। ইংরেজিতে কি কি বললাম? এপিক্যাল মেরিস্টেম। আর এটাকে বলে ইন্টারক্যালারি। এই নামটা একটু মনে রাখবে, এটা বারবার দেয় অনেক সময়। নিবেশিত দিল না, তার পরিবর্তে দিল, এটা কি বলে? ইন্টারক্যালারি। নিবেশিতকে কি বলে? ইন্টারক্যালারি। এই নামটা অনেক সময় দিয়ে দেয়। ভাজক কলা আর গৌণ ভাজক কলা যেটা বলছি, সেই গৌণ ভাজক কলার মধ্যে একটা ভাজক কলাই পড়ে, কোনটা? এই গৌণ ভাজক কলা যেটাকে বলছি, এই গৌণ ভাজক কলার মধ্যে একটাই ভাজক কলা পড়ে, সেটা কি? সেটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। কি বললাম? পার্শ্বস্থ ভাজক কলা। যেটাকে বলে ল্যাটেরাল মেরিস্টেম। এতটুকু বোঝা গেছে? আমাকে বলো, এতটুকু বুঝতে পেরেছো কি? তোমাদেরকে বলছি, এতটুকু বোঝা গেছে? কি বলেছি? বলেছি যে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি মেরিস্টেম আর একটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ মেরিস্টেম। প্রাথমিক ভাজক কলাকে মধ্যে দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। মানে প্রাইমারি মেরিস্টেম যেটা, তার মধ্যে দুটো, একটা হচ্ছে অ্যাপিক্যাল মেরিস্টেম বা অগ্রস্থ ভাজক কলা, একটা হচ্ছে নিবেশিত ভাজক কলা। এই যে নিবেশিত ভাজক কলার যে নামটা ইন্টার ক্যালারি মেরিস্টেম, এটা একটু মনে রাখবে, অনেক সময় এটা দিয়ে দেয়। ইন্টার ক্যালারি মেরিস্টেম মানে কি? মানে হচ্ছে নিবেশিত ভাজক কলা। এটা কার মধ্যে পড়ে? এটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, অর্থাৎ প্রাথমিক ভাজক কলা। আচ্ছা, গৌণ ভাজক কলার মধ্যে কে পড়ে? গৌণ ভাজক কলার মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। মেরিস্টেমেটিক টিস্যু আর মেরিস্টেম, অরূপ সিং। মেরিস্টেমেটিক টিস্যু আর মেরিস্টেম, ভাজক কলার ইংরেজি তো ওখানে বাংলায়, ওখানে তো ইংরেজিতে লেখা আছে পাশে, দেখতে পাচ্ছ না? আচ্ছা, পার্শ্বস্থ ভাজক কলা, ল্যাটেরাল মেরিস্টেম, এই হচ্ছে ব্যাপার। এবার এই যে অগ্রস্থ ভাজক কলা, এই অগ্রস্থ ভাজক কলার অবস্থান কোথায়? যদি অগ্রস্থ ভাজক কলা বলে, এই অগ্রস্থ ভাজক কলার অবস্থান কোথায়? মনে রাখবে, অগ্রস্থ ভাজক কলার অবস্থান কোথায়? না, অগ্রস্থ ভাজক কলার অবস্থানটা হচ্ছে কোথায়? না, অগ্রস্থ ভাজক কলার অবস্থানটা হচ্ছে মূল ও কাণ্ডের অগ্রভাগ। কাণ্ড মূলে অগ্রস্থ যে অঞ্চলটা, মানে রুট অ্যাপেক্স আর শুট অ্যাপেক্স। মূলাগ্র, কাণ্ডাগ্র, কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ হচ্ছে এর অবস্থা।
মূলের অগ্রভাগ কোশ্চেন দেয় যে অগ্রস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, কেমন ভাজক কলা, প্রাথমিক না গৌণ, তখন মনে রাখবে এটা হচ্ছে প্রাথমিক টাইপের ভাজক কলা। কোশ্চেন রাখবে পার্শ্বস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা কেমন ধরনের ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা হচ্ছে গৌণ ভাজক কলা। আচ্ছা, এবার হচ্ছে প্রাথমিক ভাজক কলা মানে কি? এই যে প্রাইমারি বা প্রাথমিক ভাজক কলা, এই প্রাথমিক ভাজক কলা মানে কি? বা এই যে গৌণ, এই গৌণ ভাজক কলা মানে কি? মনে রাখবে এদেরকে প্রাথমিক এই কারণে বলা হচ্ছে কারণ উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির সাথে সম্পর্কিত। প্রাইমারি প্রাথমিক ভাজক কলা বা প্রাইমারি মেরিস্টেম উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির সাথে সম্পর্কিত। কি করে? প্রাইমারি মেরিস্টেম বা প্রাথমিক ভাজক কলা উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধিতে সাহায্য করে। গাছের বা উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধিতে সাহায্য করে। আর এই যে গৌণ ভাজক কলা বা সেকেন্ডারি মেরিস্টেম এ কি করে? এ উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে। তো এই প্রাইমারি মেরিস্টেম বা প্রাথমিক ভাজক কলা যেটাকে আমি বলছিলাম, সেই প্রাইমারি মেরিস্টেম অগ্রস্থ ভাজক কলার অবস্থান হচ্ছে মূলের অগ্রপা, যেটাকে বলে রুট অ্যাপেক্স। আর একটা হচ্ছে অবস্থান কোথায়? কাণ্ডের অগ্রভাগ, যেটা হচ্ছে কি শুড অ্যাপেক্স। ইংরেজি মনে না থাকলে বাংলায় মনে রাখবে, বলবে কাণ্ডের অগ্রভাগ, আর মূলের অগ্রভাগ হচ্ছে কার অবস্থান? প্রাথমিক ভাজক কলার অবস্থান। অগ্রস্থ ভাজক কলা যেটা প্রাথমিক ভাজক কলার মধ্যে পড়ছে তার অবস্থান হলো, এটার কাজ কি? এই যে অগ্রস্থ ভাজক কলা এর কাজ কি? আচ্ছা, যে কালার কম্বিনেশন গুলো নেওয়া হচ্ছে সে কালার গুলো কি তোমরা দেখতে পাচ্ছ? একটু জানাবে তো। এই অগ্রস্থ ভাজক কলার কাজ কি? না, এই অগ্রস্থ ভাজক কলা হচ্ছে গিয়ে এমন একটি ভাজক কলা যে কি করে, যে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ কাণ্ড আর মূলের, কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে আর মূলের দৈর্ঘ্য মানে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। এর কাজ কি? উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। আমি তো একটা রেড ইউজ করিনি গো বাবু, কোথাও। চলো, তারপর হচ্ছে নিবেশিত ভাজক কলা মানে ইন্টার ক্যালারি মেরিস্টেম, যেটাকে বলছে এই ইন্টার ক্যালারি মেরিস্টেম আর নিবেশিত ভাজক কলা কি করে? এই সাধারণত উদ্ভিদের ঘাস জাতীয় উদ্ভিদ সাধারণত যেগুলো থাকে, মানে ঘাস জাতীয় উদ্ভিদ যেগুলো থাকে, গ্রাস গ্রাস, ওই ঘাস জাতীয় উদ্ভিদের পর্ব মধ্যে থাকে অবস্থা। কি বললাম? ঘাস জাতীয় উদ্ভিদের পর্ব মধ্যে থাকে। তারপরে আসি আমার একটা ভাজক কলা, যে ভাজক কলাটা কি? তারপরে যে ভাজক কলাটা আমরা পড়বো সে ভাজক কলা হচ্ছে, না না এইটাই পড়বো, এর কাজ একটু পড়ে নিয়ে, এর কাজ কি হবে? এ উদ্ভিদের পর্ব মধ্যে থাকে, তার মানে এর কাজ কি করবে? পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা।
আর কি করতে পারে, এর সাধারণত একটা জিনিস লক্ষ্য করবে, ঘাস জাতীয় উদ্ভিদ বলছে তো, এর পর্ব মধ্যে থাকে। এবার ঘাস কে খায়, ঘাস কে খায়, গরু যদি ধরো ঘাস খেয়ে চলে গেল, দেখবে আজকে গরু ঘাস খেয়ে চলে গেছে, 2 দিন 3 দিন পরে দেখবে আবার ঘাস হয়ে গেছে, আবার ঘাস হয়ে গেছে। এই ঘাস জাতীয় উদ্ভিদের রিজেনারেশন, পুরো উৎপাদনে সাহায্য করে। কি বললাম? এই যে ঘাস জাতীয় উদ্ভিদ, এই ঘাস জাতীয় উদ্ভিদের রিজেনারেশন বা পুনরুৎপাদনে সাহায্য করে। ধরো এটা একটা ঘাস, এটা একটা ঘাসের স্টেম, এখানে পাতা হয়েছে, এখানে পাতা হয়েছে, এই যে এই যে পাতা, এই স্টেম, এই যে পর্ব মধ্যে এগুলোতে আছে নিবেশিত ভাজক কলা। এখানে, এখানে, এখানে এই পোর্শন গুলোতে কি আছে, এই পোর্শন গুলোতে আছে নিবেশিত ভাজক কলা। নিবেশিত ভাজক কলা থাকার জন্য এবার গরু এলো, গরু এসে ঘাসের যে পাতাগুলো সব খেয়ে নিল, খেয়ে নিল, ঘাসের পাতা খেয়ে নিচ্ছে। তুমি 3 দিন পরে গেলে, সুপ্রিয়া গুড ইভিনিং, তুমি 3 দিন পরে গেলে, আবার দেখলে এই ঘাসের পাতা হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এই যে পিঙ্ক কালার দেখিয়েছি, এই যে পোর্শন গুলোতে, এই পর্ব মধ্যে, এই পর্ব মধ্যের মধ্যে কে থাকে, এই পোর্শন গুলোতে এখানে কে থাকে, নিবেশিত ভাজক কলা থাকে। এই নিবেশিত ভাজক কলা থাকার দরুন এ কি করে, ঘাসের পুনরুৎপাদনে সাহায্য করে, এই যে ঘাসের পাতা এর পুনরুৎপাদনে সাহায্য করে। মানে এগুলো বড় বড় হয়ে যাবে, যতই গরু খাক এগুলো আবার বেড়ে যাবে নিবেশিত ভাজক কলার জন্য। আমার কথাটা বোঝা গেছে কি বললাম? আমার কথাটা কি বোঝা গেছে কি বললাম? তাহলে ঘাস জাতীয় উদ্ভিদের কাণ্ডে, পর্ব মধ্যে, ঘাস জাতীয় উদ্ভিদের পর্ব মধ্যে থাকে, কাণ্ডে থাকে, তাই তো? অবস্থান হচ্ছে পর্ব মধ্যে, দৈর্ঘ্য ভিতরে। আর কি বললাম? আর বললাম ঘাসের উদ্ভিদের পুনরুৎপাদন বা রিজেনারেশনে সাহায্য করে। পুনরুৎপাদন মানে রিজেনারেশন। ঘাস জাতীয় উদ্ভিদের পুনরুৎপাদন অর্থাৎ রিজেনারেশনে সাহায্য করে। এবার একটা জিনিস লক্ষ্য করবে, সেই জিনিসটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। এটা একটু মুছে দিই, হ্যাঁ। এই যে পার্শ্বস্থ ভাজক কলার কথা বলা হচ্ছে, এই পার্শ্বস্থ ভাজক কলা অবস্থান কোথায়?
ফার্স্ট অফ অল মনে রাখবে পার্শ্বস্থ ভাজক কলা কার মধ্যে পড়ে? পার্শ্বস্থ ভাজক কলা পড়ে গৌণ ভাজক কলার মধ্যে। প্রথমে যেটা মনে রাখবে সেটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা পড়ছে গৌণ ভাজক কলার মধ্যে পড়ে। এই কারণ উদ্ভিদে পার্শ্বস্থ ভাজক কলা উদ্ভিদের গৌণ বৃদ্ধির সাথে সম্পর্কিত। এ কি করে? এ উদ্ভিদের গৌণ বৃদ্ধির সাথে সম্পর্কিত। হ্যাঁ, আর কি মনে রাখবে? এর অবস্থান কোথায়? সাধারণত মূল ও কাণ্ডে আমরা কি দেখতে পাই? আমরা মূল ও কাণ্ডে কি দেখতে পাই? কর্ক ক্যাম্বিয়াম দেখতে পাই, ভাস্কুলার ক্যাম্বিয়াম দেখতে পাই। এই যে ক্যাম্বিয়াম গুলো, এই যে ক্যাম্বিয়াম গুলো দেখতে পাই, এই কর ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাস, শুধু নামগুলো মনে রাখবে। এই ক্যাম্বিয়াম গুলো জিনিসগুলো কি এত ডিটেলস তোমাদের নেই, মানে অ্যাকর্ডিং টু ইউর জিএনএম সিলেবাস। শুধু নামগুলো মনে রাখবে, এদের অবস্থান কোথায়। পার্শ্বস্থ ভাজক কলা দেখতে পাই, এই যে কর ক্যাম্বিয়াম হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ, অর্থাৎ গৌণ ভাজক কলার উদাহরণ। ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে গৌণ ভাজক কলার উদাহরণ। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে গৌণ ভাজক কলার উদাহরণ। এই তিনটে যে ক্যাম্বিয়াম বলছি, এই ক্যাম্বিয়াম গুলো পার্শ্বস্থ ভাজক কলার মধ্যে অবস্থান, মানে পার্শ্বস্থ ভাজক কলার মধ্যে পড়ছে, যেটা হচ্ছে একটা গৌণ ভাজক কলা। আবারও বলছি, পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ কি? কর ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আর কি বললাম? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এই কর ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আর যে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলছি, এই সব কটা ক্যাম্বিয়াম কি অবস্থান, কার অবস্থান? পার্শ্বস্থ ভাজক কলা দেখতে পাওয়া যায় এই সমস্ত জায়গায়। এবার এই যে যদি কোশ্চেন দেয় কর ক্যাম্বিয়াম প্রাথমিক ভাজক কলা নাকি গৌণ ভাজক কলা, তাহলে কর ক্যাম্বিয়াম কি হবে? কর ক্যাম্বিয়াম হচ্ছে গৌণ ভাজক কলা। যদি কোশ্চেন দেয় ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম গৌণ ভাজক কলা নাকি প্রাথমিক ভাজক কলা, তাহলে কোশ্চেন হবে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম গৌণ ভাজক কলা। যদি কোশ্চেন দেয় ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম প্রাথমিক ভাজক কলা না গৌণ কলা, তার উত্তর হবে কি? গৌণ ভাজক কলা। এবার যদি কোশ্চেন দেয় এই যে কর ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এরা উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত নাকি গৌণ বৃদ্ধির সাথে যুক্ত, একটু বলতো। কোশ্চেন হচ্ছে কর ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, অর্থাৎ ক্যাম্বিয়া, এটা উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত নাকি গৌণ বৃদ্ধির সাথে যুক্ত, বলো। বলো, ক্যাম্বিয়াম উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত নাকি গৌণ বৃদ্ধির সাথে যুক্ত? অর্থাৎ কর ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এরা উদ্ভিদের কোন বৃদ্ধির সাথে যুক্ত, প্রাথমিক নাকি গৌণ? অ্যান্সার দাও। সম্পার অ্যান্সার এসছে, বাকির অ্যান্সার দাও। একদমই তাই, এরা সব গৌণ বৃদ্ধির সাথে যুক্ত। আবার মনে রাখবে এই যে পার্শ্বস্থ ভাজক কলা বা যেটা গৌণ ভাজক কলা বলছি, যেটা গৌণ ভাজক কলা তার মধ্যে তো একটাই আছে, পার্শ্বস্থ ভাজক কলা। এই পার্শ্বস্থ ভাজক কলা বা গৌণ ভাজক কলা উদ্ভিদের গৌণ বৃদ্ধির সাথে যুক্ত। এ কি করে? এ উদ্ভিদকে পরিধিতে বাড়ায়, এ দৈর্ঘ্য বৃদ্ধি করে না। বারবার বলছি, অগ্রস্থ ভাজক কলা কি করে? উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। নিবেশিত ভাজক কলা কি করে? পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, মানে তার মানে আলটিমেটলি এটাও দৈর্ঘ্য বৃদ্ধি করে, তাই তো। ইন্টারক্যালারি মেরিস্টেম, অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে, কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। নিবেশিত ভাজক কলা ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কাণ্ডে থাকে, এরাও সেই পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। আর পার্শ্বস্থ ভাজক কলা কি করে? পার্শ্বস্থ ভাজক কলা হচ্ছে উদ্ভিদকে পরিধি বাড়ায়। প্রাথমিক ভাজক কলা উদ্ভিদকে দৈর্ঘ্য বৃদ্ধি করে, আর গৌণ ভাজক কলা উদ্ভিদকে পরিধিতে বাড়ায়, মানে চওড়া করে, গাঁট বাড়ায়, মানে একটা গাছ কতটা মোটা হবে সেটা করতে সাহায্য করে এই গৌণ ভাজক কলা, অর্থাৎ ক্যাম্বিয়াম। বোঝা গেছে আমার কথা? এই উদ্ভিদের পরিধি বৃদ্ধিতে সাহায্য করে।
এ কি করে? এ উদ্ভিদের পরিধির বৃদ্ধিতে সাহায্য করে। এ উদ্ভিদের পরিধির বৃদ্ধিতে সাহায্য করে। তো এই ছিল আমাদের টোটাল প্রাথমিক ভাজক কলা। কি বললাম? এই ছিল আমাদের টোটাল প্রাথমিক প্রাথমিক বলছি, এই যে টোটাল ভাজক কলা। তাহলে কি কি একটু জুম ইন করে একটু দেখে নি কি কি বললাম। আচ্ছা, ভাজক কলা যেটা ছিল কি কি বলছিলাম? ভাজক কলা বা মেরিস্টেম ছিল দুভাগে, একটা হচ্ছে প্রাথমিক ভাজক কলা, একটা হচ্ছে গৌণ ভাজক কলা। প্রাথমিক ভাজক কলা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, গৌণ ভাজক কলা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। প্রাথমিক ভাজক কলা উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত, আর গৌণ ভাজক কলা কি হয়? গৌণ ভাজক কলা উদ্ভিদের সে গৌণ বৃদ্ধির সাথে সম্পর্কিত। এবার প্রাথমিক ভাজক কলা যেটাকে বলছি প্রাইমারি মেরিস্টেম, সেটা দুভাগ, তার মধ্যে দুটো পড়ছে, একটা হচ্ছে অগ্রস্ত ভাজক কলা, একটা হচ্ছে নিবেশিত ভাজক কলা। অগ্রস্ত ভাজক কলার অবস্থান কোথায়? মূলের অগ্রভাগ, রুট অ্যাপেক্স, কাণ্ডের অগ্রভাগ, শুট অ্যাপেক্স। অগ্রস্ত ভাজক কলার কাজ কি? উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। এবার আসি নিবেশিত ভাজক কলা, তার অবস্থান কোথায়? কাণ্ডে অবস্থান করে, ঘাস জাতীয় উদ্ভিদের পর্বমধ্যে অবস্থান করে। কাজ কি? পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা। এছাড়া এই সমস্ত ঘাস জাতীয় যে সমস্ত উদ্ভিদ আছে তাদের পুনরুৎপাদনে সাহায্য করে। তাদের পুনরুৎপাদনে সাহায্য করে, অর্থাৎ রিজেনারেশনে সাহায্য করে। এই যে অগ্রস্ত নিবেশিত দুটোই কি করে প্রাথমিক ভাজক কলার মধ্যে করছে? তাহলে প্রাথমিক ভাজক কলার ওভারঅল ফাংশন কি? প্রাথমিক ভাজক কলার ওভারঅল ফাংশন হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা। এবার আসি গৌণ ভাজক কলা। গৌণ ভাজক কলা উদ্ভিদের গৌণ বৃদ্ধির সাথে সম্পর্কিত, তার মধ্যে একটাই পড়ছে, তাকে বলে পার্শ্বস্থ ভাজক কলা, অর্থাৎ ল্যাটেরাল মেরিস্টেম। আমি যদি পার্শ্বস্থ ভাজক কলার অবস্থান দেখি কোথায়, সাধারণত যেটা কর ক্যাম্বিয়াম বলে, যেটাকে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলে, যেটাকে ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলে, এই সমস্ত জায়গায় আমি কাকে পাবো? পার্শ্বস্থ ভাজক কলা বা ল্যাটেরাল মেরিস্টেমকে দেখতে পাবো। এর কাজ কি? এ উদ্ভিদের পরিধি বৃদ্ধিতে সাহায্য করে। চলো এবার শুরু করা যাক। নেক্সট আমরা টপিকে পড়বো। এবার আমরা স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু যেগুলো ছিল সেই পার্মানেন্ট টিস্যু সম্পর্কে একটু আলোচনা করব। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। আচ্ছা, তার আগে আমরা এই ভাজক কলা বা নিবেশিত ভাজক কলা একটু ছবিটা দেখে নিই। হ্যাঁ, এই যে ভাজক কলা, অগ্রস্ত, নিবেশিত, পার্শ্বস্থ ভাজক কলা কোনটা কোথায় একটু দেখে নিই। হ্যাঁ, চলো তোমাদের সামনে একটা ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা একটা একটা গাছ, একটা প্ল্যান্ট, একটা উদ্ভিদ। ঠিক আছে, এবার পজিশন কোথায় কোথায় আছে, অবস্থানের উপর ভিত্তি করে তিনটে বলেছিলাম কি কি? এই যে অ্যাপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারিয়া, ল্যাটেরাল মেরিস্টেম। এবার একটু দেখে নিই। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এই 1 নম্বরে রুট আর শুটের অগ্রভাগ, তার মানে এটা এই যে পোর্শনটা, আর কি এই যে পোর্শনটা, উপরেরটা হচ্ছে কাণ্ড, নিচেটা হচ্ছে মূল। এবার কাণ্ড আর মূলের যে অগ্রভাগ, সেই কাণ্ড বা মূলের অগ্রভাগে যে ভাজক কলা রয়েছে সেটা হচ্ছে অ্যাপিক্যাল মেরিস্টেম। সে কি? সে হচ্ছে অ্যাপিক্যাল মেরিস্টেম। কি বললাম? অ্যাপিক্যাল মেরিস্টেম মানে অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা এটা কি? এটা হচ্ছে লেখাই আছে অগ্রস্থ ভাজক কলা। এটা কি? এটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা।
এক নম্বরে অগ্রস্ত ভাজক কলা হলো। আচ্ছা, এই যে অগ্রস্ত ভাজক কলা, এর কাজ কি বলছে? ইনক্রিজ হাইট, মানে কি গাছের পড়ে এসছে, কি করে গাছের দৈর্ঘ্য বৃদ্ধি করে। এ হচ্ছে গাছের দৈর্ঘ্য বৃদ্ধি করে। এবার সে 2 নম্বর দেখো, ইন্টার ক্যালারি মেরিস্টেম, যেটা বলছে পার্শ্বস্থ ভাজক কলা, যেটাকে কি বলে, সরি, নিবেশিত ভাজক কলা, যেটা কি 2 নম্বরের পয়েন্ট যেটা বলছে, যে 2 নম্বর যেটা লেখা আছে, সে 2 নম্বরে কি আছে, 2 নম্বরে লেখা আছে ইন্টার ক্যালারি মেরিস্টেম, মানে পার্শ্বস্থ ভাজক কলা। এই যে গ্রিন গ্রিন যেগুলো ব্লু ব্লু কালারে করা আছে, যেগুলো ব্লু ব্লু করা আছে দেখো, এই যে যেগুলো ব্লু ব্লু কালার দেওয়া আছে, আহ এই পোর্শনটা, এই যে গ্রিন পোর্শনটা, এগুলো কি? এগুলো হচ্ছে ইন্টার ক্যালারি মেরিস্টেম। এগুলো কি? এগুলো হচ্ছে ইন্টার ক্যালারি মেরিস্টেম। মানে মানে কি? মানে হচ্ছে নিবেশিত ভাজক কলা। মানে হচ্ছে নিবেশিত ভাজক কলা। নিবেশিত ভাজক কলার কাজ কি দেখা যাচ্ছে? ইনক্রিজ ইন্টারনোড লেন্থ, অর্থাৎ পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা। নিবেশিত ভাজক কলার কাজ কি বললাম? পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা। তাহলে নিবেশিত ভাজক কলা পর্ব, এই যে পোর্শন গুলো ব্লু ব্লু, মানে কোথায় থাকে? কোথায় থাকে? গাছের পর্ব মধ্যে থাকে, পর্বে থাকে, গাছের পর্বে থাকে, কাণ্ডের যে পর্ব মধ্যে থাকে, এবং সে কি করে? পর্ব মধ্যে বা পর্বে থাকে কে? নিবেশিত ভাজক কলা। নোডে নোডে থাকে, পর্বে থাকে, এবং তার কাজ কি? তার কাজ হচ্ছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বাড়ানো। গাছের পর্বে থাকে নিবেশিত ভাজক কলা বা ইন্টারক্যালারি মেরিস্টেম, এবং তার ফাংশন কি? তার ফাংশন হচ্ছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা। ক্লিয়ার? এই হলো আমাদের নিবেশিত ভাজক কলা। এবার কি আছে? এবার আছে যেটা দেখো ইয়েলো কালারে করা আছে না, ইয়েলো কালারের এই যে পোর্শনটা ইয়েলো কালারের, এই যে পোর্শনটা, এই যে পোর্শন গুলো, এই পোর্শন গুলো কি? একে বলা হচ্ছে, এই পোর্শন গুলোকে বলা হচ্ছে, এই পোর্শন গুলোকে বলা হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেম, অর্থাৎ পার্শ্বস্থ ভাজক কলা। ল্যাটেরাল মেরিস্টেম অর্থাৎ পার্শ্বস্থ ভাজক কলা। ল্যাটেরাল মেরিস্টেম বা পার্শ্বস্থ ভাজক কলা বলে, এর মানে কি বলেছিলাম? মানে হচ্ছে কাজ কি? বলছে ইনক্রিজ গাছ, মানে গাছের পরিধি দৈর্ঘ্য বাড়ানো। এই যে লম্বা লম্বি ভাবে যেগুলো দেখছো, এই যে হলুদ কালারে দেওয়া দেওয়া আছে, এই যে পোর্শন দুটো, এই যে পোর্শন গুলো, এই পোর্শনটা, এটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। এর কাজ কি? এর কাজ হচ্ছে ইনক্রিজ গাছ, মানে পরিধি, গাছকে মোটা হতে সাহায্য করবে। আশা করি ছবি দিয়ে একদম ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিয়েছি আমি। আশা করি ছবি দিয়ে ঠিকঠাক ভাবে বোঝানো হয়ে গেছে। চলো, এবার আসি যেটাতে, সে টপিকটাতে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে স্থায়ী কলা। মানে পার্মানেন্ট টিস্যু। এই যে স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু যেটা আছে,
এই স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যুর প্রকারভেদ আমরা অলরেডি পড়ে এসেছি। প্রথমত আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা কি হয়, এই স্থায়ী কলা ভাজক কলা থেকে উৎপন্ন হয়। স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু ভাজক কলা থেকে উৎপন্ন হয়। এক, এবার এই স্থায়ী কলা সরল স্থায়ী কলা হয়, জটিল স্থায়ী কলা হয়, এটাও আমরা পড়ে এসেছি। এটাও আমরা পড়ে এসেছি, মানে আমরা যখন পড়ছিলাম এটাও পড়ে এসেছি। এই যে এটা কি বিভাজনে অক্ষম হয়ে থাকে, এটা কি বিভাজনে অক্ষম, তাই তো? নন ডিভাইডিং, বিভাজনে অক্ষম, বিভাজন করতে পারে না। বিভাজিত হয় না, বিভাজিত হয় না। এবার এই যে স্থায়ী কলার কথা বলা হচ্ছে, এই স্থায়ী কলা কি যেন বলছে, কি একটা হচ্ছে সরল স্থায়ী কলা, আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। যেটা সরল স্থায়ী কলা সেটাকে সরল কেন বলছে, সেটা সরল তাকে এই কারণেই বলা হচ্ছে, সেটা তাকে এই কারণেই সরল বলা হচ্ছে, কারণ সরল স্থায়ী কলা একই প্রকৃতির কোষ দিয়ে তৈরি হয়। সরল স্থায়ী কলা একই প্রকৃতির কোষ দিয়ে তৈরি হয়। আর জটিল স্থায়ী কলা কেন বলা হচ্ছে, কারণ সেটা ভিন্ন প্রকৃতির কোষ দিয়ে তৈরি। হলো, আমি যদি সরল স্থায়ী কলাকে ক্লাসিফাই করি তাহলে আমি কি বলেছিলাম, সরল স্থায়ী কলার মধ্যে তিনটে পড়ছে, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম বলছি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। সরল স্থায়ী কলা কটা? সরল স্থায়ী কলা তিনটা, কি কি? প্যারেনকাইমা, আচ্ছা নিচে করে দিই, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। আর আমি যদি জটিল স্থায়ী কলার কথা বলি তাহলে সেটা দুটো, জাইলেম, ফ্লোয়েম। এবার পুরো পার্মানেন্ট টিস্যু সম্পর্কে আমাদেরকে একটা ওভারঅল আইডিয়া করতে হবে, ঠিক আছে? তাহলে সিম্পল পার্মানেন্ট টিস্যু বা সরল স্থায়ী কলা মানে একই প্রকৃতির কোষ দিয়ে তৈরি হবে, আর জটিল স্থায়ী কলা মানে সেটা ভিন্ন প্রকৃতির কোষ দিয়ে তৈরি হবে। এবার কিছু এই যে স্থায়ী কলা, এটা ভাজক কলা থেকে উৎপন্ন হয়। স্থায়ী কলা কোথা থেকে উৎপন্ন হয় এটা একটু মনে রাখবে, স্থায়ী কলা কিন্তু
ভাজক কলা থেকেই উৎপন্ন হবে। আচ্ছা, এর একটু ফাংশন পড়ি, স্থায়ী কলার ক্যারেক্টার বা বৈশিষ্ট্য কিছু পড়বো। স্থায়ী কলার কিছু বৈশিষ্ট্য পড়বো, তাই তো? কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? ফার্স্ট অফ অল, যেটা আমি স্থায়ী কলা বলছি, তার যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, প্রথম হচ্ছে কোষগুলো কেমন হয়, কোষের আকৃতি কেমন হবে। কোষগুলো বিভিন্ন আকৃতি হয়। কোষের আকৃতি, প্রথম পয়েন্ট হচ্ছে কোষের আকৃতি। কোষ বিভিন্ন আকৃতির হয়। বিভিন্ন আকৃতির হতে পারে, কাজ তো একই রকম, মানে ওই এক আমি ভাজক কলা হবে কি, যদি ভাজক কলাতে আমরা দেখিয়েছিলাম যে সবগুলো একই যায় যেরকম কোষ, সেটা গোলই হোক, সেটা বহুভুজাকারী হোক, সেটা লম্বাই হোক, যেমনই কোষ হোক, সেটা একই রকম সবগুলো একই আকৃতির হবে, সমান আকৃতি বিশিষ্ট। ঠিক আছে? কিন্তু এখানে বিভিন্ন আকৃতি, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এরকম হবে। তাই বলছে যে বিভিন্ন আকৃতির হয়। বুঝেছে? কোষ বিভিন্ন আকৃতি মানে এটাই, ছোট বড় ছোট বড় এরকম হবে। আচ্ছা, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে পাতলা কোষ প্রাচীর, সে পাতলা প্রাচীর যুক্ত হতে পারে, পুরু, দুটো হতে পারে। ভাজক কলা ছিল পাতলা প্রাচীর বিশিষ্ট, বাট ইন কেস অফ স্থায়ী কলা সেটা পাতলা হতে পারে, পুরু হতে পারে, সেটা ডিপেন্ড করছে কেমন ভাজক কলা, কেমন টাইপের ভাজক কলা, কেমন টাইপের স্থায়ী কলা, তার উপর। বোঝা যাচ্ছে কি বললাম? এর কোষ, এর যে কোষ প্রাচীর সেটা পাতলা হতে পারে, পুরু হতে পারে, সেটা ডিপেন্ড করছে কেমন ধরনের স্থায়ী কলা, তার উপর। সেটা কি প্যারেনকাইমা, সেটা কি কোলেনকাইমা, নাকি সেটা স্কেলেনকাইমা, তার উপর। তাহলে আমি লিখতে পারি পাতলা ও বা পুরু কোষ প্রাচীর যুক্ত। সেটা ডিপেন্ড করে টাইপসটা কেমন, তার উপর। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট বলছে এই যে আহ স্থায়ী কলা, এর কোষগুলো সজীব না মৃত, দুটোই হতে পারে। তাই সেটা ওই ওই একই রকম ডিপেন্ড করছে সেটা প্যারেনকাইমা নাকি সেটা কোলেনকাইমা নাকি সেটা স্ক্লেরেনকাইমা, তার উপর। প্যারেনকাইমা হলে সজীব হবে, কোলেনকাইমা হলে সজীব, হলে যদি স্ক্লেরেনকাইমা তাহলে মৃত হবে। তার মানে বলতে পারি কি, কোষগুলো সজীব হতে পারে অথবা মৃত হতে পারে। কি বললাম? স্থায়ী কলা প্যারেনকাইমা যদি হয় তাহলে পাতলা হবে না, ডিপেন্ড করছে প্যারেনকাইমা, কোলেনকাইমা নাকি স্ক্লেরেনকাইমা, তার উপর। আমার কথা বোঝা গেছে? ডিপেন্ড করছে, যদি এগুলো যদি ডিপেন্ড করে কাদের উপর ডিপেন্ড করে, এগুলো ডিপেন্ড করে কোষটা কেমন, তার উপর। তাই পাতলা পুরু প্রাচীর দুটোই হতে পারে। আবার কোষগুলো সজীব কি মৃত দুটোই হতে পারে, তাই লিখেছি সজীব বা মৃত, সজীব হতে পারে অথবা মৃত হতে পারে। 4 নম্বর পয়েন্ট কি হতে পারে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে কোষান্তরন্ধ্র। আচ্ছা, তারপরে পয়েন্ট হচ্ছে কোষান্তরন্ধ্র। আচ্ছা, এটাও ডিপেন্ড করছে কেমন কোষ, তার উপর। কোষান্তরন্ধ্র থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই বলবো কোষান্তরন্ধ্র যুক্ত বা বিহীন। মানে একটু পরেই আমরা দেখবো স্থায়ী কলার মধ্যে যে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা আছে। স্থায়ী কলার মধ্যে যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা আছে, সেই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার মধ্যে কেউ কেউ কোষান্তরন্ধ্র যুক্ত, আবার কেউ কোষান্তরন্ধ্র বিহীন, কেউ সজীব বা কেউ মৃত, কেউ পুরু প্রাচীর যুক্ত, কেউ পাতলা প্রাচীর যুক্ত। একটু পরেই আমরা সেটা দেখতে পাবো, সেই কারণেই বা বা করা আছে।
এবার এই যে সাইকলার যে নিউক্লিয়াস সেটা হচ্ছে লেস ডেভেলপ, মানে অনুন্নত প্রকৃতির। ক্লিয়ার? আর কি পয়েন্ট হতে পারে এর? সাইকলার ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল আছে না নেই? আছে। ভ্যাকুয়াল থাকে। ঠিক আছে, এবার আমরা এই স্কাই কলার মধ্যে সরল স্কাই কলা যেগুলো আছে সেগুলো পড়বো। মানে আমি একটু আগে যেটা বললাম, স্কাই কলা দুটো ভাগ, সরল স্কাই কলা, জটিল স্কাই কলা। সরল স্কাই কলার দুটো তিনটে আছে, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। এবার আমি একটা করে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা পড়বো। কি কি পড়বো? প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেনকাইমা পড়বো। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, আমি যে প্যারেনকাইমা, কোলেনকাইমা বা স্ক্লেনকাইমা পড়বো সেগুলো আমরা পর পর পড়বো। আমি কি বললাম? প্যারেনকাইমা বা কোলেনকাইমা বা স্কেলেনকাইমা যেটা আমরা পড়বো সেটা আমরা পাশাপাশি পড়বো, মানে পার্থক্য আকারে পড়বো, দিলে আমাদের মনে থাকবে। দিলে আমাদের মনে থাকবে। ধরো এটা হচ্ছে একটা সরল স্থায়ী কলা, এটা হচ্ছে একটা সরল স্থায়ী কলা। ক্লিয়ার? এবার সরল স্থায়ী কলার মধ্যে তিনটে পার্ট আছে। কে কে আছে? কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এক নম্বর লিখি প্যারেনকাইমা, এক পাশে লিখলাম প্যারেনকাইমা। কোলেনকাইমা। আর কি লিখবো? আর লিখবো স্ক্লেরেনকাইমা। একটাতেই সব করে দিব। তো কারণ এইভাবে কেন এক জায়গায় পড়ছি, এক জায়গায় পড়লে আমাদের মনে থাকবে, এক জায়গায় পড়লে আমাদের মনে থাকবে। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমা। আচ্ছা, প্রথম যে পয়েন্টটা, তারা এবার আমরা তিনটে সাইকেল একটু দেখে নিই, হ্যাঁ ছবি একটু দেখে নিই। একটু দাঁড়াও, হ্যাঁ, জাস্ট এ সেকেন্ড। আই হোপ এটা বোঝা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে? ছবি তোমাদেরকে দেখা যাচ্ছে?
চলো, এই যে তিনটে আছে, প্রথমেরটা যেটা আছে সেটা হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা, তারপরে আছে কোলেনকাইমা, তারপরে আছে স্ক্লেরেনকাইমা। এই ছবিটা আমি এখানে কেন করলাম, এই ছবিটা আমি এখানে করলাম যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ছবিটা এখানে নিয়ে এসেছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেখানে আমি এখানে নিয়ে এসেছি। এই যে প্রথমে যে ছবিটা দেখছো সেটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। আমি যখন ক্যারেক্টার গুলো লেখাবো, তোমরা তুমি ওই ক্যারেক্টার, এই ছবি দেখেই তোমার ক্যারেক্টার গুলো সুন্দরভাবে লিখতে পারবে, ঠিক আছে? এই প্যারেনকাইমা যেখানে লেখা আছে তার নিচে প্যারেনকাইমা লিখবো, কোলেনকাইমা নিচে কোলেনকাইমা বৈশিষ্ট্য লিখবো, স্ক্লেনকাইমা নিচে স্ক্লেনকাইমার বৈশিষ্ট্য লিখবো, সেই কারণে আমি এটা করেছি। এ কি কাজ করছে না কেন গুগল? চলো, তো শুরু করা যাক। প্যারেনকাইমার ছবিটা একটু দেখে নাও ভালো করে। দেখো, প্রথমে যে ছবিটা দেওয়া আছে, ফার্স্ট যে ছবিটা, মানে এই যে ছবিটা দেওয়া আছে, এটা হচ্ছে ক্রস সেকশন করা হয়েছে, মানে টিএস করা হয়েছে। টিএস মানে সমান্তরালভাবে কাটা হয়েছে, লম্বালম্বি কাটা হয়নি, সাইড দিয়ে কাটা হয়েছে। আর এই যে তারপরে লঙ্গিচুডাল সেন দেখা আছে, এই যে ছবিটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে এলএস। এলএস মানে লম্বালম্বি, কোন জিনিসকে লম্বালম্বি কাটা হয়েছে। এলএস মানে এইটা যে লঙ্গিচুডাল লেখা আছে, এটা মানে এলএস, এটাকে লম্বালম্বি কাটা হয়েছে। ঠিক আছে, লম্বালম্বি কাটা হয়েছে। একটা একটা জিনিসকে তুমি যদি লম্বালম্বি ভাবে কাটো, সেটা হচ্ছে এলএস, নিচেরটা এইটা। আর এটা হচ্ছে টিএস। ট্রানভার্স সেকশন কাকে বলে? কোনো সমান্তরালভাবে কাটা হয়েছে। আড়াআড়ি ভাবে যখন কাটা হয়েছে তখন হচ্ছে ক্রস সেকশন। কথা বোঝা গেছে কি বললাম? তেমনি ভাবে কোলেন কাইমারও, এটা প্রথমেরটা হচ্ছে টিএস, এটা হচ্ছে এলএস। আর স্ক্লেরেন কাইমারেরও এটা হচ্ছে টিএস, আর এটা হচ্ছে এলএস। এলএস মানে লম্বালম্বি কাটা, আর টিএস মানে সমান্তরাল বা অনুভূমিক ভাবে কাটা। টিএস মানে অনুভূমিক ভাবে কাটা, আর এলএস মানে লম্বালম্বি। প্রথম উপরের যে ছবিগুলো আছে তিনটে, তিনটের ক্ষেত্রে যে উপরের গুলো হচ্ছে অনুভূমিক ভাবে কাটা হয়েছে, আর নিচের দিকটা হচ্ছে লম্বালম্বি ভাবে কাটা হয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন ক্যারেক্টার গুলো লেখাবো, তুমি এই ছবির সাথে ম্যাচ করতে পারবে। যেটা প্যারেন্টকাইমার নিচে, প্যারেন্টকাইমার যে টিস্যু লেখা আছে তার নিচে তাহলে ক্যারেক্টার গুলো লিখি। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট হচ্ছে কোষ সজীব কোনটা, কোষ মৃত কোনটা। মনে রাখবে প্যারেন্টকাইমা হচ্ছে সজীব, এটা প্যারেন্টকাইমা। এটা হচ্ছে কোলেনকাইমা, মাঝের ছবিটা। আর এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। চলো এবার আমি পয়েন্ট গুলো লিখি। প্রথম যে পয়েন্টটা আসবে, কার ক্ষেত্রে পয়েন্টটা আসবে? ফার্স্ট প্যারেন্টকাইমার ক্ষেত্রে। সেটা কি? প্যারেন্টকাইমার যে পয়েন্ট, কোষ কেমন, এর কোষ সজীব হয়। প্যারেন্টকাইমার কোষ সজীব হয়। কোলেনকাইমার পয়েন্ট কেমন, কোলেনকাইমার কোষ কেমন হবে?
এর কোষ মৃত। আর এর কোষ কেমন হবে? এর কোষ, না সরি ভুল বললাম। প্যারেনকাইমার কোষ সজীব, কোলেনকাইমার কোষ সজীব, আর স্কেলেনকাইমার কোষ মৃত। এটা কিন্তু মনে রাখবে, স্কেলেনকাইমা হচ্ছে মৃত, ডেড সেল, আর কোলেনকাইমা প্যারেনকাইমা হচ্ছে সজীব। এটা কিন্তু আসে, ভালো করে বলছি, ছবি দিয়ে ভালো করে বোঝানো হচ্ছে। এই জিনিসগুলো খুবই বোরিং, পড়তে খুব বোরিং লাগে, কিন্তু তোমাদেরকে ছবি দিয়ে বুঝিয়ে বুঝিয়ে এই কারণে পড়া হচ্ছে, বোরিং জিনিসটাকেও যাতে করে ভালোভাবে পড়া যায়, মনে রাখা যায়। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি বললাম? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোষ প্রাচীর কার কেমন, কি দিয়ে তৈরি, কি বললাম? কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। আমি যদি প্যারেনকাইমের কথা, এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। আমি যদি প্যারেনকাইমের কথা বলি, তাহলে প্যারেনকাইমের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? এর কোষ প্রাচীর কি হবে? এর কোষ প্রাচীর হচ্ছে পাতলা। এর কোষ প্রাচীর কি হবে বললাম? এর কোষ প্রাচীর হচ্ছে পাতলা। তৈরি কি দিয়ে হবে? কোষ প্রাচীর পাতলা, এবং তৈরি কি দিয়ে হয়? তৈরি হয় দিয়ে সেলুলোজ দিয়ে। কি দিয়ে তৈরি হয় কোষ প্রাচীর? সেলুলোজ দিয়ে তৈরি হয়। কোশ্চেন দেয় প্যারেনকাইমা কি দিয়ে তৈরি, সেলুলোজ, লিগনিন না কাইটিন? উত্তর হবে সেলুলোজ। আচ্ছা, তাহলে এর কোষ প্রাচীর কেমন হবে? কোলেনকাইমার কোষ প্রাচীর কেমন হবে? এর কোষ প্রাচীর স্থূল, মানে প্রাচীর, কিন্তু অসমভাবে স্থূল। বলছে এর কোষ প্রাচীর অসমভাবে স্থূল, ভালো করে পয়েন্টটা শুনবে। কোষ প্রাচীর এর স্থূল অর্থাৎ পুরু। কোষ প্রাচীর পুরু বাট অসমভাবে, মানে সব জায়গাতে পুরু একসাথে, মানে কোথাও কোনো জায়গায় বেশি পুরু, কোনো জায়গায় কম পুরু, এই ব্যাপারটা বোঝাতে চাইছে। কোষ প্রাচীর অসমভাবে পুরু মানে কোষ প্রাচীর কোথাও পাতলা, কোথায় কম পুরু, কোথায় বেশি পুরু, সেটাকে বলছে কোষ প্রাচীর অসমভাবে পুরু। বুঝতে পারোনি তো? দেখো ছবি দেখো, এটা হচ্ছে কোলেন ক্যামার তো। এই কোলেন ক্যামেরা তুমি লক্ষ্য করে দেখো, এই কোলেন ক্যামার ছবিটা তুমি একটু লক্ষ্য করে দেখো। এই যে কোণগুলোতে, এই যে প্রত্যেকটা অ্যাডজেসেন্স এর পাশাপাশি যে কোষগুলো আছে, এই কোণগুলো দেখো, এই যে কোণগুলো দেখো, এইটা বেশি চওড়া। এই কোণগুলো অ্যাঙ্গুলার, এই কোণগুলোতে বেশি চওড়া, কোণগুলো বেশি চওড়া। দেখতে পাচ্ছ? কোণগুলো বেশি চওড়া, এই কোণগুলো বেশি চওড়া, বাট আর বাকিগুলো কম চওড়া। এই যে জিনিসগুলো, এই পোর্শন গুলো কম চওড়া, 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 এই পোর্শন গুলো কম চওড়া। কথা বোঝা যাচ্ছে কি বললাম? আমি জুম করে দিচ্ছি। বলছে কোলেন ক্যামের ক্ষেত্রে একটা পয়েন্ট কি বললো, কোলেন ক্যামের ক্ষেত্রে একটা পয়েন্ট বললো যে
দেখো ছবি দেখো, কোলেন ক্যামেরা একটা পয়েন্ট বলেছে কোষ প্রাচীর কেমন হয়। এটা 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 একটা কোষ। আমি নাম্বারিং যদি করে দিই, আমি যদি নাম্বারিং করে দিই 1 2 3 4 5 6 7টা